সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও বিভিন্ন সংস্কার প্রস্তাবে ভিন্নমত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সংবিধান সংস্কার প্রস্তাবের অনেক বিষয় এখনও ঐকমত্য হয়নি। তবে কমিশনের সহসভাপতির আশা, রাজনৈতিক দলগুলোর মতের আলোকে পরিবর্তিত প্রস্তাব নিয়েই জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে। এর মাঝেই নির্বাচন নিয়ে আবারও বিতর্কে জড়িয়েছে বিএনপি ও এনসিপি। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে বিএনপির অনড় অবস্থানের বিপরীতে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্য, জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। নির্বাচন ও সংস্কারের নানা দিক নিয়ে আলোচনায় আজকে সম্পাদকীয়। ঐকমত্য কি অধরাই থাকবে? আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সবাই। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ৩০টি দলের বৈঠক। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাউদ্দিনের। পলাতক আসামিদের ফেরাতে ইন্টারপোলের সহযোগিতার সুফল দ্রুতই দেখার আশা আইন উপদেষ্টার। পুশিন বন্ধে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট বন্ধে ক্ষতি হয়নি, কমেছে নির্ভরতা। হুট করে চমক দেওয়ার মতো বাজেট সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ধনী গরিবের আয়ের বৈষম্য কমার ইঙ্গিত দেখছে না এনসিপি। এবং মহার্ঘ ভাতা নয়, বিশেষ সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মূল বেতনের 10 থেকে 15% করে পাবেন কর্মীরা, প্রজ্ঞাপন জারি। পনিয়াপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। অনেক আশা নিয়ে দ্বিতীয় দফায় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে, এবং এই বৈঠকটি সরাসরি টেলিভিশনে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলো কে কোন বিষয়ে কী ধরনের আলোচনা করছে সেটি জনগণ জানতে পারে, দেখতে পারে। সব মিলিয়ে আজকে কিছুটা অগ্রগতি হয়েছে বেশ কয়েকটা ইস্যুজে, যেমন সংরক্ষিত নারী আসনের বিষয়ে বিএনপি এক ধরনের প্রস্তাব যেটা একমত হয়েছে। আস্থা ভোটের ক্ষেত্রে বিএনপি, জামায়াত, এনসিপি একসুরে কথা বলেছে। সব মিলিয়ে জুলাই সনদ তৈরি করার ব্যাপারে ঐকমত্য কমিশনের সহসভাপতি যে আশাবাদ ব্যক্ত করেছেন, আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো আসলে একটা কালেকটিভ জায়গায় গিয়ে এই সনদটা তৈরি করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, রাজনীতিবিদদের যদি দেশের জনগণকে নিয়ে, দেশের সার্বিক উন্নয়ন নিয়ে যদি একরকম মতবাদ থাকে, তাহলে মতভেদ তৈরি হওয়ার মতো কিছু নাই। যেটা আপনি বলছেন যে এই যে ঐক্যমত, একসাথে বসলে আমিও খুশি যে এটা ওপেন করে দেওয়াতে সবাই কিন্তু সবার মতো করে অ্যালার্ট হবে, এবং সরকারও এটাকে বেচাকেনা করতে পারবে না। তো এই জায়গাটায় আমরা মনে করি যে, যেমন ধরেন গতকালকে আপনার ইলেকশন নিয়ে, এর আগে প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে, জাপানের মতো একটা দেশে গিয়ে উনি যখন বলছেন একটা দলই শুধু নির্বাচন চায়, আমরা কিন্তু খুব আহত হয়েছিলাম ভীষণভাবে। একজন উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার এই কথা বলতে পারে না। পরবর্তীতে কি হয়েছে, গতকালকে যখন সবাই বসেছেন এবং দেখা গেছে যে 26 জনের 23 জনই কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা চেয়েছেন, এবং একটা দল মাত্র বিপক্ষে বলেছেন যে ডিসেম্বরের বাইরে, জুনের। বাকি কিন্তু সবাই কিন্তু এই ব্যাপারে কেউ নীরব থেকেছেন, কিন্তু নীরব থাকা মানেই সম্মতি দেওয়া। তো তার মানে আপনার প্রধান উপদেষ্টা এটা দেশেও বলতে পারতেন, বিদেশ যাওয়ার দরকার ছিল না। বিদেশে গিয়ে এই ধরনের কথাটা বলেছেন। এই ধরনের কথা বলাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, ওনার নিজের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এবং নির্বাচনের জন্য যে ওনারা কিন্তু ওই পক্ষে কিন্তু যুক্তি দেখাতে পারে না। কেন জুন পর্যন্ত, কেন না ডিসেম্বরের মধ্যে, কেন না তারও আগে? এই কথাগুলা ওনারা কিন্তু বলেছে যে একটা ভালো ঐতিহাসিক নির্বাচন দিতে চায়, কিন্তু এটার মধ্যে কোনো যৌক্তিকতা নাই। যদি আজকে পুলিশদের নিয়ে বসেছেন, উনি দেখলাম পুলিশদের সঙ্গে বক্তব্যের কথা বললেন, পুলিশরা নির্বাচনের জন্য বা যে কোনো কাজে মুখ্য ভূমিকা পালন করবে, এই জিনিসগুলো ভালো লেগেছে। এবং আমার ধারণা যে ওনাকে এখন উনি এই ওপেন করে দেওয়াতে, এই আলোচনাগুলো হওয়াতে
এখন উনি বুঝবেন যে উনি যা বলছেন, যেখান থেকে বলছেন ওটা ঠিক না। তো ঠিক সেই একই অবস্থায় আপনার ঐকমত্য জিনিসটাও তাই। আলোচনা হোক, আলোচনা আসুক, আলোচনার পরে যেমন নারীদের নিয়ে যে কথাগুলো বিএনপি যে জায়গাকে ধারণ করেছেন, এখনও মনে করেন যে কিছুটা পিছিয়ে পড়া আছে এবং বলেছেন যে এটা এরপরে 1-2টা সংসদ হয়তো লাগবে এটা ঠিক হতে, একটা জায়গায় আসতে। তো এবং আমার ধারণা যে সব দলগুলো এক হবে। নারীদের প্রসঙ্গটা আমি আসতাম। আপনি নিজেও সংসদ সদস্য ছিলেন এবং সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়েছেন। আপনার কি কখনো ইচ্ছে করে না যে আমি সরাসরি ভোট করে একটা নির্বাচনে বিজয়ী হই? নারীদের জন্য যদি আমি 100টি সংরক্ষিত আসন রাখি, তাহলে এই আসনটি সংরক্ষিত রেখে দলের মনোনয়ন দেয়া হলে নারীদের অগ্রগতি কি আসলে সঠিকভাবে হয় বলে মনে করেন? নেভার, আমি এটা মনে করি না। এটা আমাকে ভীষণভাবে দুঃখ দেয়, নাড়া দেয়, এই কারণে যে একই সাথে আমি আপনি বিশ্ববিদ্যালয়ে পড়লাম, আপনার পরীক্ষা দিয়ে পাশ করেই বিশ্ববিদ্যালয়ে পড়লাম, একই সাথে আমি আপনি চাকরি করছি, একই সাথে আমি আপনি ইনকাম করে বাসায় নিয়ে আসছি, একই সাথে আমি রান্নাও করছি, তাহলে আমি কেন সংরক্ষিত, যেটা স্বাধীনতার সময় নারীরা যেভাবে পিছিয়ে পড়া ছিল, এখন যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পুরুষের পাশাপাশি নারীরা কোথাও কোথাও বেশি সংখ্যায়, তাহলে কেন সংরক্ষিত? আমরা অবশ্যই এটা চাই না এবং কাজ করি ওইখানে। কাজ করি কিন্তু ওইভাবেই এলাকায় কাজ করি, কিন্তু দেখা যায় যে নারীদের নাম নিলেই মনে হয় যে এইখানে এই রাজনীতিতে এর চেয়ে বেশি এগিয়ে দেওয়া যাবে না। এই জায়গাটা আমি ঘোর প্রতিবাদ করি। আমি যেটাই বলুক না কেন, যে দল যে কথাই বলুক না কেন, এই জায়গায় অন্ততপক্ষে হ্যাঁ এটা সত্যি যে 300 আসনে ইন জেনারেল সিটে নারীদেরকে দেওয়া হয় কখনো কখনো, সেটা কিন্তু উত্তরাধিকার সূত্রে বেশি আসে, আর বাকি যে কয়েকটা আসে হয়তো লোক দেখানোর জন্য, যে আসন যে এলাকায় যে দলের জন্য অনুপযুক্ত সেই আসনে হয়তো একটা নারীকে দিয়ে দেয়। এটা এইভাবে আমরা চাই না, যাতে ওই নারী কখনো পাশই করতে পারবে না। কিংবা এমন হচ্ছে যে এখন যে টাকা পয়সার যে ছড়াছড়ি ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ যা করে গেল, যে সেইখানে একটা নারীর কাছে এত টাকা পয়সাও নাই, এটা থাকার কথা না, কোনো পুরুষের কাছেও থাকার কথা না, যদি সে চরমভাবে অসৎ না হয়। তো যেহেতু পুরুষরা চরমভাবে অসৎ হয়েছে রাজনীতিতে, অস্বীকার করার কোনো কারণ নাই, সেহেতু তারা যে কোনোভাবে তাইরে নাইরে করে একটা টাকা ম্যানেজ করে, কিন্তু নারী তো এটা করে না। তো আমার কথা হলো ইল্লিগেলি কেন এই কাজগুলো করা হবে, সবার জন্যই কেন ইল্লিগেলভাবে মানি খরচ করার জন্য সুযোগ দেওয়া হবে, কেন এটা করা হবে? রাজনীতিবিদদের তো অনেক রকম ভেতরে নিজেদের বিবেকের ভেতরে সংস্কার হওয়া উচিত, যে সংস্কারগুলো আমরা বলি আবহমান কাল চলছে, চলবে, সংস্কার বন্ধ থাকা উচিত না, সংস্কারের শেষ বলতে কোনো শব্দ নারী নিয়ে নেই। যেহেতু আপনি কথা বলেন, আপনার দলের একজন নেতা যিনি কিনা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এখন যে অবস্থা, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে এখন যে অবস্থায় আছে নারীদেরকে আরেকটু এগিয়ে নিয়ে পরবর্তী 2-3 সংসদ পরে এটা নিয়ে ভাবা যায়। দলীয় ফোরামে আপনি কি এই বিষয়গুলো নিয়ে আলাপ করার সুযোগ আছে কিনা কিংবা করবেন কিনা, যে নারীদেরকে সরাসরি আসনে? আমি আপনার সামনে কথা বলছি, এখানে অবশ্যই বিএনপি নেতারাও আপনার টেলিভিশন দেখছে, আমি কিন্তু সব বুঝে শুনেই কথা বলছি। একটা জায়গায় আমি যদি আমার বিবেকটাকেই যদি শানিত করতে না পারি, স্বচ্ছ করতে না পারি, কথা বলতে না পারি, আমি কিসের জন্য রাজনীতি করলাম তাহলে? আমি পলিটিক্স করি তো মানুষের কথা বলতে, নিজের পালসে আমি হাত দিতে পারি না, আমি কিভাবে মানুষের পালসে হাত দিব? রাজনীতিবিদরা সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় আপনার মানে পালসে হাত দিলে মানুষের, প্রত্যেকটা মানুষের পালস বোঝার সক্ষমতা থাকতে হয়। তো সেই কারণে আমি বলছি যে আমি এই জায়গায় নারী হিসেবে যখন আমি কথা বলবো, তখন আমি নারীদের যতটুকু আপনার পাওয়া উচিত ন্যায্য হিস্সা নিয়ে কথা বলবো, এবং অবশ্যই সেটা সংরক্ষিতর মধ্যে না, অবশ্যই না। তারপরেও যদি জবরদস্তি হয় সেটা হবে জাতির জন্য দুঃখজনক, হচ্ছেও তাই। ওকে, নির্বাচনের বিষয় যেহেতু আসলো, আপনি একটা উদাহরণ দিলেন যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি এবং এনসিপির মধ্যে যে বাকবিতণ্ডা হয়েছে, সেখানে একটা কথা এসছে যে এনসিপি থেকে বলা হয়েছে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তারা ভারতের সুরেই কথা বলছেন। বিপরীতে সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে যারা দেরিতে নির্বাচন চায়, যদি আমরা ভারতের সুরে কথা বলি, তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সুরে কথা বলছে। আমাদের রাজনীতিতে কি এখনো বহিঃশক্তির প্রভাবটাই তাহলে মুখ্য হয়ে দাঁড়ালো? হ্যাঁ, এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন যারা ওই বলে না ছাগল নাচে খুঁটির জোরে, আমাদের খুঁটিগুলা আপনি দেখেন, যারা এই মুহূর্তে আপনার ক্ষমতায় আছে তাদের কিন্তু কোনো রাজনৈতিক দল নাই। তাদেরকে চাওয়ার পরে, নির্বাচনটা সঠিক সময় চাওয়ার পরে তাদের কিন্তু তাইরে নাইরে করার কোনো সুযোগ নাই।
তারপরেও তারা তাইরে নাইরে করে। কিংবা আমি যদি বলি যে কথাটা বললেন যে সালাউদ্দিন সাহেবের একজন মতো পুর খাওয়া রাজনীতিবিদ কতদিন আপনার অন্তর্ধানে থাকলো, তার সঙ্গে যখন আমি দেখি যে একটা সে একদম একদম কম সময়ের রাজনীতি করা একজন মানুষের যখন এই ধরনের আলোচনা হয়, এই ধরনের পাল্টাপাল্টি, তখন কিন্তু এটা আমাদের জন্য এম্বারাসিং, জাতির জন্য এম্বারাসিং, জাতির প্রত্যেকটা মানুষের জন্য এম্বারাসিং। তো এই জায়গাটায় আমরা বলতে চাই যে এই যে ছাগলটা খুঁটির জোরে নাচে, তো ওদের নাচার খুঁটি নিশ্চয়ই আছে। না থাকলে আপনার যখন মার্চ ফর ইউনুস বা মার্চ টু ইউনুস যখন তারা প্রোগ্রাম দেয় 14 জন মানুষ হয়, তারপরেও তারা এত বড় গলায় কথা বলে কিভাবে? যাদের এখন পর্যন্ত গঠনতন্ত্র হয় নাই, যাদের এখন পর্যন্ত নিবন্ধন হয় নাই, যাদের এখন পর্যন্ত বাংলাদেশের 64টা জেলায় কমিটি নাই, তারা এইভাবে কথা বলছে কিভাবে? আপনি বুঝেন যে একজন সালাউদ্দিন সাহেব একদিনে হয় নাই, উনি বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। যে বিএনপির একটা জেলায় যত লোক থাকে, একটা থানায় যত লোক আছে, পুরা এনসিপি সারা বাংলাদেশে ততগুলো লোক নাই। তারপরে এইভাবে কথা বলে, এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে কারা কোন বলয় থেকে কথা বলছে। আর বিএনপি যে ইন্ডিয়ার বলয় থেকে কথা বলবে না, এটা তো আওয়ামী লীগ। তাহলে বিএনপি এতদিন কি করলো? আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো, আওয়ামী লীগকে সরাসরি এখন পর্যন্ত আজকে পর্যন্ত আপনার ভারত আপনার রক্ষণাবেক্ষণ করছে, সমর্থন, এখানে কোনো লুকোছাপা নাই। তাহলে আপনার বিএনপিরও যদি তাই করতো, তাহলে তো 15.5 বছর বিএনপি এত জনপ্রিয়তা থাকা অবস্থায় 15.5 বছর ক্ষমতার বাইরে থাকার কথা ছিল। আপনার কাছে আবার আসবে, একটু কামাল ভাইয়ের কাছে যেতে চাই, অনেকক্ষণ হয়েছে কামাল ভাই অপেক্ষা করছেন। কামাল ভাই, নির্বাচন নিয়ে কথা হচ্ছে, এইবারের বাজেটে নির্বাচনের জন্য 3000 কোটি টাকা বরাদ্দও রাখা হয়েছে দেখলাম। সব মিলিয়ে কি মনে হচ্ছে যে নির্বাচন আসলে খুব দ্রুতই হয়ে যাওয়ার সম্ভাবনা? শুনেন, আপনি প্রথম বাক্যটাই প্রথমে বলছিলেন যে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে। ইউ আর এ ভেরি স্মার্ট গাই। স্মার্ট এবং জ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করে, ইট ইজ এ সেলিং পয়েন্ট এবং এটা স্ট্যাটাস সিম্বল। আমি আশাবাদী, আমি মোটেও আশাবাদী না। সবাই একটা স্ট্যাটাস সিম্বল চায়। হ্যাঁ, যেমন ধরেন আমরা যখন জায়গা দিনে চাকরি করতাম, তখন বাসায় জায়গা দিন রাখা, সাপ্তাহিক জায়গার একটা স্ট্যাটাস। প্রথম আলো রাখি আমি, এটা একটা স্ট্যাটাস। আমি ঢাকা ক্লাবের মেম্বার, এটা একটা স্ট্যাটাস। তো জ্ঞানী লোকদের একটা স্ট্যাটাস হচ্ছে তারা আশাবাদ প্রচার করে, ইট ইজ এ সেলিং পয়েন্ট। আমি মোটেও আশাবাদী না। তাহলে আপনি কি অজ্ঞান? জানি না বলছি। দেখেন, আপনি বাজেটের কথা বললেন। বাজেট কি? বাজেট ইট ইজ নট মেয়ারলি অ্যাকাউন্টস অ্যান্ড অডিট। এটা হিসাব, আয় ব্যয়ের হিসাব না। বাজেট হচ্ছে একটা অর্থনীতির দর্শন, যে দর্শন পরবর্তী বছরে একটা বছরে মানুষ কিভাবে জীবনযাপন করবে, কিভাবে তাদের লাইফস্টাইল হবে, সেইটার নির্ধারক বাজেট। ইট ইজ নট মেয়ারলি অ্যাকাউন্টস, কত আয় হইল, কত ব্যয় হইল, তা না। এবং এই দর্শনের সাথে যেহেতু আগামী পরবর্তী এক বছর মানুষ কীভাবে চলবে, এইটা শুধুমাত্র অর্থনীতির উপর নির্ভর করে না, এইটা রাজনীতির উপরও নির্ভর করে। সুতরাং শুধু বাজেট ভালো হলেই পরবর্তী এক বছর ভালো থাকা যাবে না, এটা বুঝতে হবে। দেখেন, প্রথম আলো লিড করছে যে বাজেট স্মল বাট নট বিউটিফুল। এইটা মানে আমার কাছে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ভিয়েতনামে কিছুদিন আগে এক ইটালিয়ান মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। তো তাকে আমি বাংলাদেশে আসতে বলছিলাম, সে আসতেছে 15 তারিখে। তাকে আমি প্রলুব্ধ করছিলাম যে দেখো, তুমি যদি বাংলাদেশে আসো, ইউ উইল সি দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তুমি বৃহত্তম সি বিচ দেখতে পারবা, কিন্তু ইট ইজ নট দ্য বিউটিফুলেস্ট। এইটা সবচেয়ে সুন্দর না, লংগেস্ট। তোমরা যেসব সি বিচে যাও ওগুলি কম্পারেটিভলি শর্টার, কিন্তু ওগুলি সুন্দর। কিন্তু আমাদের এখানে লংগেস্ট দেখতে পারবা, কিন্তু সুন্দর দেখতে পারবা না। বাজেট স্মল না লার্জার, ইট লিটল ম্যাটার্স। এটা সুন্দর কিনা সেটা দেখতে হবে। এবং প্রথম আলো বলে দিচ্ছে এটা সুন্দর না, এটা স্মল। এখন দেখেন, মানে কি আছে বাজেটে? নাইদার প্রমিস নর এনি ডিজায়ার। কোনো প্রতিশ্রুতি নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো কিছু নাই। কেন ভাই, দম ফুরাই গেল কেন? এই 9 মাস তো খালি প্রতিশ্রুতি দিলেন।
এই 9 মাস তো শুধু আকাঙ্ক্ষাই দিলেন, কিন্তু বাজেটে সেই প্রতিশ্রুতি নাই কেন? বাজেটে সেই আকাঙ্ক্ষা নেই কেন? এটা একটা মৌলিক প্রশ্ন। এবং দেখেন এনসিপিও বলতেছে যে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে কোনো কথা নাই, এখানে কোনো বাজেটে কোনো ক্যাটেগরিক্যাল কোনো কথা নেই, বৈষম্যহীন যে দর্শন সেটার কোনো তা আপনার 0.3 তো 2 নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আপনি যে গ্লোবালি যেটা সেল করতেছেন, গ্লোবালি সেল করতেছেন কি 0.3, তা 0.3 2 নম্বরই তো আনএমপ্লয়মেন্ট। তা আপনার দেশে আনএমপ্লয়মেন্টের জন্য আপনি কি করছেন বাজেটে সেটা বলেন, সেটা গেল একটা। সব কিন্তু ফাঁকিবাজি। দেখেন অর্থ উপদেষ্টা বলতেছে যে অর্থনীতি আইসিইউতে থাকা অবস্থায় আমরা তিনি বলেছেন যে চমক দেখানোর সুযোগ নেই, আসলে আইসিইউতে আছে অর্থনীতি। এই অর্থ উপদেষ্টা আপনাকে আমি এই ফেসবুক থেকে দেখাইতে পারবো, আমার মোবাইল থেকে। দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরে বলছিলেন অর্থনীতি অত খারাপ নয়। ডু ইউ রিমেম্বার? এই অর্থ উপদেষ্টা মানে দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরে বলছিলেন যে অর্থনীতি তত খারাপ নয়, তত বলছিলেন অবশ্য। এখন আপনি বলতেছেন যে আইসিইউতে আছে, ঘটনাটা কি? এখন কোন স্বৈরাচারের দোষরা এসে অর্থনীতি খারাপ করলো এই 9 মাসে? আপনি তখনই বলছেন তত খারাপ নয়, তাই না? এই যে আমরা কথাগুলো বলতেছি, হ্যাঁ, যে এবং দেখেন ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে যে জিডিপি হবে 3.3 আগামী বছর, আর ওনারা বলতেছে এটা নাকি 5.5, 5.5। মানে ওয়ার্ল্ড ব্যাংকে আপনাদের চাইতে বেশ কম বুঝে। ওয়ার্ল্ড ব্যাংকের যারা এখানকার এখন 4-এর নিচে, হ্যাঁ, তারপরে মূল্যস্ফীতি 8% নামায় আনা হবে ইত্যাদি। তারপরে কি কি সব নোবেল পাইলে এটার কর দিতে হবে না, এই না 9টা পুরস্কারের ক্ষেত্রে এগুলি আমরা জানতে চাই না। আমাদের এখানে মানে আপনি কিভাবে পাইছেন সেটা আপনি জানেন, এইখান থেকে নোবেল পাওয়া খুব কঠিন কাজ। হ্যাঁ, তো ঘটনা হলো এইগুলি কেন, মানে এইসব আপনি বাজেট দিবেন, বিউটিফুল বাজেট দিবেন, এটা স্মল না বিগ এইটা আমাদের দেখার দরকার নাই। এটা আমাদের দেখার দরকার নাই ওয়েদার ইট ইজ স্মল অর ইট ইজ বিগ। আপনি একটা বিউটিফুল বাজেট দিবেন, যে বাজেটে মানুষ উদ্দীপ্ত হবে, যে মানুষে কাজ পরবর্তী বছর মানুষ ভালো থাকতে পারবে, সেটা এই বাজেটের মধ্যে নাই। এখন আপনি নেক্সট প্রশ্নটা যিনি কি করছিলেন যে নির্বাচন কমিশনের জন্য 3,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সো নির্বাচন কি খুব দ্রুতই তাহলে হতে যাচ্ছে? প্রক্রিয়া শুরু হলো কিনা? শুনুন, আমি তো আগেই বলছি যে আই এম নট অ্যান অপটিমিস্টিক, আই এম এ প্যাসিমিস্ট। আমি প্যাসিমিস্ট হইতে বাধ্য হয়েছি। আমি মানে ধরেন যে স্কুল জীবনে, কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে আমি খুবই আশাবাদী, আমি যখন মার্ক্সবাদী খুবই আশাবাদী ছিলাম। বাট গত 30-40 বছরের রাজনীতি দেখে আমি প্যাসিমিস্ট, এবং আমি মনে করি না যে বাংলাদেশের সংকটের কোনো রাজনৈতিক সমাধান আছে, কোনো র্যাডিক্যাল সমাধান আছে, কোনো বিপ্লবী সমাধান আছে, কোনো আশু সমাধান আছে। ইট ইজ অ্যান অ্যানথ্রোপোলজিক্যাল প্রবলেম। এটা একটা নৃতাত্ত্বিক সমস্যা। আমাদের নৃতত্ব পারমিট করে না যে আমরা ভালো থাকব। এটা ওভার দি সেঞ্চুরি যদি হয়, হ্যাঁ, লাইক দি ডাচ অ্যান্ড দ্য ডেনিশ, মানে একদম সোজা ভাষায় বললে কি দেশের মানুষের সমস্যা? এটা মানুষের নৃতাত্ত্বিক সমস্যা। যেমন একটা বলি কি সমস্যা, আমাদের এখানে ডিহিউম্যানাইজেশন চলে, বিমানবীয়করণ। ইউ আর আইদার অ্যান অ্যাঞ্জেল অর এ ডেভিল, মাঝামাঝি কিন্তু আপনি না। তারেক রহমান একজনের কাছে অ্যাঞ্জেল, আরেকজনের কাছে ডেভিল। শেখ হাসিনা একজনের কাছে অ্যাঞ্জেল, আরেকজনের কাছে ডেভিল। যার কাছে ডেভিল তার কাছে সে হত্যাযোগ্য। ডক্টর ইউনুস একজনের কাছে অ্যাঞ্জেল, আরেকজনের কাছে ডেভিল। মানে রাজনীতিবিদদেরকে মানুষ থাকতে দিচ্ছে না, তারা হয়ে যাচ্ছে অ্যাঞ্জেল অথবা ডেভিল। ডিহিউম্যানাইজেশন, এই যে বিমানবীয়করণ, এইটা আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল প্রবলেমের একটা পার্ট। অনেকগুলি প্রবলেম আছে, যেমন এক্সট্রিমিজম আমাদের অ্যানথ্রোপোলজির একটা প্রবলেম। হ্যাঁ, সব কিছুতে দেখবেন চরমপন্থা, সব কিছুতেই। হ্যাঁ, যখন গালি দিচ্ছি সবচেয়ে খারাপ গালিটা দিচ্ছি, যখন ঝগড়া করতেছি মানে একেবারেই মানে যত রকমের উপায়ে আক্রমণ করা যায় তত রকম উপায়ে আক্রমণ করতে। কোনো মডারেট পন্থা, একটা মধ্যপন্থা বা একটা সোবার পন্থা কেউ অবলম্বন করে না। এই মধ্যপন্থার জন্যই তো ঐকমত্য কমিশন তৈরি হয়েছিল। আরে শুনেন, এইসব না, এগুলি আমাদের শুনায়েন না। আমরা এইসব এই জুলাই টাটার এইসব এগুলি আমাদের শুনায়েন না। এগুলি বলতেছি আমি গত 9 মাস যাবৎ, এগুলি অ্যাবসলিউটলি মিনিংলেস। তাহলে এগুলো কেন করা হচ্ছে? এগুলি করা হচ্ছে অনেকগুলো কারণে। একটা তো করা হচ্ছে যে টাইমকে প্রলং করার জন্য, মানে যত বেশি এরিয়া নেওয়া যাবে সংস্কারের, তত বেশি ক্ষমতায় থাকা যাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে একটা ভাব ধরা, যে রাষ্ট্র নিয়ে ভাবতেছি, রাষ্ট্র কিভাবে ভালো হবে। কে রাষ্ট্রের ভালো চায়?
বাংলাদেশে। আপনি দেখেন তো এই গভর্নমেন্ট, এই যে অ্যাডভাইজারি কাউন্সিল, তারা গত 9 মাসের পারফরমেন্স কি আপনার মনে হয় যে তারা রাষ্ট্রের ভালো চায়? এই সরকার চলে যাওয়ার পরে দুর্নীতির মামলার হিড়িক পড়বে, আমি বলে দিলাম আপনাকে। দুর্নীতির মামলার হিড়িক পড়বে এনসিপি থেকে শুরু করে যারা মানে এই গভর্নমেন্টের সাথে যারা আছে। অলরেডি তো কতগুলি বেরিয়ে গেছে, অলরেডি তো কতগুলি দুর্নীতির জিনিস বেরিয়ে গেছে। তারপরে ধরেন যে চিফ অ্যাডভাইজার কি আপনি বোধহয় শুনছেন না আমার কথা? না, শুনছি। চিফ অ্যাডভাইজার কি রাষ্ট্রের উপরে কনসেন্ট্রেট করতেছেন না তার পার্সোনাল এজেন্ডাগুলিকে পার্সু করতেছেন? আপনি বলেন। চিফ অ্যাডভাইজার তার যে কতগুলি গ্রামীণ ব্যাংক নিয়ে ইত্যাদি অমুক তমুক, তারপরে যে ম্যান পাওয়ার লাইসেন্স থেকে শুরু করে ইউনিভার্সিটি অমুক তমুক, আমরা তো দেখতেছি যে উনি মানে তার পার্সোনাল এজেন্ডা কতগুলি সেগুলি পার্সু করতেছেন। এবং অ্যাডভাইজারি কাউন্সিল ইজ ইটসেলফ এ রিফ্লেকশন অফ দি ডিজায়ার অফ দি চিফ অ্যাডভাইজার। না, যেটা বললেন যে চিফ অ্যাডভাইজার তার পার্সোনাল ডিজায়ার পূরণ করছে, এটা হওয়ার জন্য কি তার চিফ অ্যাডভাইজার হওয়ার দরকার ছিল? এগুলো কি তিনি বললে কোনো রাজনৈতিক দল, তার সমর্থিত রাজনৈতিক দল কি এগুলো পূরণ করে দিত না? হ্যাঁ, সেটা তো ইট ইজ অল টুগেদার ডিফারেন্ট কোশ্চেন। আমি বলতেছি যখন আপনি টেক ওভার করলেন অ্যাজ দি হেড অফ দি গভর্নমেন্ট, উনি তো হেড অফ দি গভর্নমেন্ট, তাই না? তো হেড অফ দি গভর্নমেন্ট কী দেখবে? হেড অফ দি গভর্নমেন্ট দেখবে যে রাষ্ট্র কীভাবে ভালো চলতে পারে। এখানে পার্সোনাল যে এজেন্ডাগুলি আছে, পার্সোনাল যে স্বার্থগুলি আছে, এইটা তো সাবসাইডেড হয়ে যাবে অটোমেটিক্যালি। আমার মাথায় যদি রাষ্ট্র থাকে তাহলে তো হ্যাঁ হইতে পারে আপনি কখনো কখনো নিজের একটা সমস্যা থাকতে পারে, কিন্তু যখন আমরা দেখতেছি যে তার লাইন অফ অ্যাকশনটাই হচ্ছে মানে পার্সোনাল ইন্টারেস্টের দিকে বেশি। হ্যাঁ, যেমন ধরেন অ্যাডভাইজারি কাউন্সিল তো ইট ইজ এ রিফ্লেকশন অফ হিজ ডিজায়ার। কী হয়েছে আমরা দেখছি যে এনজিও লোক, বিশেষ করে ধরেন যে ইভেন তার গ্রামীণ ব্যাংকের লোক, আর একটা দেখছি কি চিটাগং, তার যে অরিজিন চিটাগং এবং এনজিও, এই দুটোর মিক্সচার হচ্ছে অ্যাডভাইজারি কাউন্সিল, মানে বাই অ্যান্ড লার্জ, সব না। তো এখন এই অ্যাডভাইজারি কাউন্সিল কুড বি আদারওয়াইজ, হ্যাঁ। আপনি কি মনে করেন না যে নূরজাহান বেগমের চাইতে স্বাস্থ্য খাতের দেখভাল করার জন্য মানে অতি বেশি যোগ্য লোক বাংলাদেশে নাই? এবং তারা নন আওয়ামী লীগার এবং স্বাস্থ্য খাতকে দেখভাল করার মতো নূরজাহানের চেয়ে বেশি যোগ্য নাই লোক? হান্ড্রেডস আছে, হান্ড্রেডস। অনেক নারী ডাক্তার আছেন, নারী যদি দিতে হয় না, অনেক ডাক্তার, বাট হি পিকড আপ নূরজাহান বিকজ শি ওয়াজ গ্রামীণ ব্যাংক পার্সন, তাই না? তো ফলে এইসব মানে রাষ্ট্র নিয়ে কেউ ভাবে এই জুলাই চার্টার আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য জুলাই চার্টার করা হচ্ছে, সংস্কারগুলো আমাদের ভবিষ্যৎ রাজনীতি যাতে ভালো হয় সেজন্য করা হচ্ছে। তার মানে এই সংস্কার চেষ্টা কাজ করবে না? এটা কাজ করবে না কেন? এটা তো আপনার দেখেন, এই যে বলি না যে আপনার আশাবাদটা হচ্ছে এক ধরনের স্ট্যাটাস সিম্বল। এই যে আগামী নির্বাচনে যারা জিতবে, ফর এক্সাম্পল বিএনপি জেতার সম্ভাবনা তো বেশি, 99% সম্ভাবনা তাদের বেশি। বিএনপি যখন ক্ষমতায় আসবে, বিএনপি কি এই সংস্কার দিয়ে দেশ চালাবে? ডু ইউ থিঙ্ক দ্যাট? কনস্টিটিউশনে আপনি অ্যামেন্ডমেন্টের প্রভিশন রাখবেন না? রাখবেন তো, নাকি এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান হবে? এটা যদি সুপরিবর্তনীয় সংবিধান হয় তাই তো করতে হবে আপনাকে। না, অধ্যাদেশ দিয়ে তো দুষ্পরিবর্তনীয় করার সুযোগ নাই, তাই না? তাইলে যত সংখ্যক সদস্য থাকলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যায়, বিএনপির তত সংখ্যক সদস্য যদি থাকে, সে তো যেগুলি সংস্কার তার সাথে কোয়েনসাইড করবে না, তারেক রহমানের 31 দফার সাথে কোয়েনসাইড করবে না, সেগুলো সে বাদ দিয়ে দিবে অ্যামেন্ডমেন্ট করে, সে নতুন করে ঢুকাবে। আপনি কীভাবে বাধা দিবেন? আপনি বাধাটা দিবেন কিভাবে, তাই না? তো এগুলি তো বলে লাভ নাই। মানে আমরা যে কতগুলি মানে কথা বলি না যে কি যে এইটা করলে এইটা হবে, এইটা করলে এই, এখন যে হান্ড্রেডস অফ আইন আছে না দেশে, হান্ড্রেডস অফ আইন আছে, সে আইন মতো চলতেছে দেশ তো চলতেছে না। তো ফলে আপনি নতুন আইন করবেন, সেই আইন যে মানা হবে সেটার গ্যারান্টি কোথায়? গ্যারান্টিটা হচ্ছে যদি আপনার, হ্যাঁ এটা হইতে পারে কোন ক্ষেত্রে, যদি আপনার মানে রাজনৈতিক মানুষটা আপনার শুভবুদ্ধি সম্পন্ন হয় এবং দেশে যদি পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট থাকে, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন থাকে, যে হ্যাঁ আমরা মিলেমিশে একটা রেইনবো সোসাইটি করব, আমরা একটা 7 রং ধনুর একটা সোসাইটি করব, কোনো ঝগড়া বিবাদ করব না। হ্যাঁ, দ্বন্দ্ব থাকবে, সেটা নন অ্যান্টাগনিস্টিক, অবৈরীমূলক দ্বন্দ্ব থাকবে, বৈরীমূলক কোনো দ্বন্দ্ব থাকবে না, যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করে। অবৈরীমূলক দ্বন্দ্ব থাকবে, এটা ডেমোক্রেসির সৌন্দর্য। ইট ইজ
এটা যে মানে বিউটি অফ ডেমোক্রেসি, দ্বন্দ্ব থাকা। তো ফলে ওটা থাকবে এবং আমরা একটা অ্যাকোমোডেটিভ পলিটিক্সের মধ্য দিয়ে যাব, আমাদের রাজনৈতিক মানুষ গণতান্ত্রিক হবে। তাইলে তো আইন লাগে না, কনস্টিটিউশন লাগে না। কনস্টিটিউশন কখন দরকার হয়? কনস্টিটিউশন যখন ক্রাইসিস হয় তখন আমরা কনস্টিটিউশন খুলি। আচ্ছা, এই ক্রাইসিসে কনস্টিটিউশন কী লেখা আছে দেখি তো। হ্যাঁ, যদি ক্রাইসিস না থাকে তো এটা তো শেলফে থাকবে। ক্রাইসিস না থাকলে তো কনস্টিটিউশন খুলে দেখারও প্রয়োজন পড়বে না। আমরা তো কনস্টিটিউশন কেন তৈরি করি? যে এই প্রবলেমে কনস্টিটিউশন কি বলতেছে, তাই তো ওইটাই তো আমাদের সময় শেষ হয়ে আসছে। ফলে এই যে এগুলি যে আমরা বলি না, এগুলি অযথা মানে মানুষকে এক ধরনের সম্মোহনের মধ্যে রাখার চেষ্টা করা, এক ধরনের ইলিউশনের মধ্যে রাখার চেষ্টা করা, এবং আলটিমেটলি মানুষ ডিসইলিউশন হবেই। সবসময় তাই হয়েছে। আপনার এরশাদ পতনের সময় যে 3 জনের রূপরেখা করা হয়েছিল, ওটা তো এক ধরনের চার্টার, তাই না? একটাই শুধু বানা হয়েছে, সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে ফেরত আসছে। সেটারও কারণ আছে, সেটাও একটা দলের স্বার্থের কারণে, এটা আমি ব্যাখ্যা করব না। বাকি কোনো ক্লজ মানা হয় নাই। তাইলে যদি তাই হয়, ওটা তো একটা টিরানি ছিল এরশাদের স্বৈরতন্ত্রের পতনের পরে। 3 জনের রূপরেখা তো কোনো কাজে আসে নাই। তো এই চার্টার যে কাজে আসবে, হাউ আর ইউ সো শিওর? আর আমরা কি দেখতেছি না কার অ্যাটিটিউড কি? জি, কামাল ভাই আপনার কাছে আবার আসবো। মনির বাপ্পা, আপনার কাছে একটু জানতে চাই, কামাল ভাই যেভাবে করে বললেন যে জুলাই সনদ কিংবা ঐক্যমত্যের প্রচেষ্টা, এগুলো আসলে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা ছাড়া, ভালো মানে এক ধরনের নিজেদের মধ্যে মিল ছাড়া আসলে এটা সম্ভব না। আপনি কি মনে করেন যে যেই সনদের জন্য এত চেষ্টা করা হচ্ছে, 9 মাস 10 মাস অপেক্ষা করানো হচ্ছে, দিন শেষে এটি রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করার সুযোগ থাকবে কিংবা করবে? দেখেন, আপনি যেটা কামাল ভাই বলছে ওটার পাশাপাশি বলি, আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি কিন্তু বলেছেন যে আপনারা যা যা বলছেন, সংস্কারের যেসব কথা তুলছেন, এগুলো কিন্তু সব আমাদের 31 দফার মধ্যেই মিলে যায়। তো যেটা যেটা মিলবে প্রায় সব মিলে যায়। তো আমরা তো তাদের বলার আগেই আমরা এটা আরও 2-2.5 বছর আগে পেশ করা জাতির উদ্দেশ্যে সমস্ত সাংবাদিক সম্মেলন করে। তাহলে 31 দফায় যদি ভালো কিছু থাকে, আমরা কিন্তু এটা কষ্ট করে করেছি। এবং দেখেন, বিভিন্ন দলকে জিজ্ঞেস করেন যারা বিএনপির সাথে অ্যালায়েন্সে ছিল, তাদের নিয়ে বসে কিন্তু প্রত্যেকটা নেতাদের সাথে তাদেরকে একটা স্টাডি করার সুযোগ দিয়ে এটা কিন্তু প্রায় 4-5 বছরে এইটা করা হয়েছে, এই 31 দফাটা। তাহলে আমি নিজে যেখানে করছি, আমার বিশেষজ্ঞ মহল করছে, আমার রাজনৈতিক দলের নেতারা করছে, তাহলে আমি কেন ভাড়া করে নিয়ে এসে আবার আমি এই জিনিসটা, কারণ যারা করছে তাদেরকে নিয়েও কিন্তু অনেক রকম আপনার প্রবলেম আছে, বিতর্ক আছে, যে তারা অনেকে যারা সংবিধান সংস্কার করছে তারা সংবিধানের লোক না, তারা যারা ভাড়ায় এসছে বেশিরভাগ বিদেশি নাগরিক, তারপরেও তারা সংবিধানের লোক না, তারা ভাড়ায় আসছে। আপনার রাষ্ট্রবিজ্ঞান পড়ায় তো সংবিধান রচনা করা যায়, আইনের মানুষও আছেন, ল ফ্যাকাল্টির লোকজনও আছেন। আমি তো না করছি না সেটা, কিন্তু যারা নামে আপনার ওইখানে তো সবাই আইনের লোকই থাকবে, আইনের লোকের বাইরে থাকার কোনো স্কোপ নাই। থাকতে পারে সহকারী হিসেবে, মানে মেন হিসেবে থাকার কোনো কথা নাই। আপনার 72-এর সংবিধান যে বিভিন্ন জায়গা থেকে টুকায় টুকায় নিয়ে আসছে, সেটা তো ডক্টর কামাল হোসেন নিয়ে আসছিল। সে তো একজন নো ডাউট একজন নামকরা ব্যারিস্টার, এবং সাথে তো তখনও কিন্তু 10-15 জন কিন্তু সাথে সহকারী ছিল, তারাও কিন্তু এই লেভেলের। তো এখন আমার কথা হচ্ছে যে শুনেন, আই ডিসএগ্রি। কামাল হোসেন একটা মূর্খ লোক, জ্ঞানী হচ্ছে এরা। এই হান্নান মাসুদ টাসুদ কামাল হোসেনকে শিখাইতে পারবে। এখন আমার কথাটা হচ্ছে যে আমি সংবিধান কি দোষ করলো, 72-এর সংবিধান নিয়ে কিন্তু বিএনপিও ওরকম কোনো কথা আগে বলে নাই। অরিজিনাল যে সংবিধানটা ছিল, সংবিধানে না মানলে, আইনের অনুশাসন লঙ্ঘন করলে দোষটা হচ্ছে জনগণের। সংবিধানে তো লেখা আছে, আমার তো নারীদেরও যে কথাটা বললেন এটা দরকার পড়ে না। আপনার 28-এর খতিয়াত লেখা আছে স্পষ্ট, নারী পুরুষ মানে উঁচু নিচু সব সমান রাষ্ট্রের চোখে। তাহলে ওইটা যদি রাষ্ট্র আমাকে দেখতো, তাহলে কিন্তু আমার এই কোটায় আসতে হতো না, তাহলে কিন্তু কোটা থাকে না। আজকে যারা কোটা কোটা করে কোটা বিরোধী আন্দোলন করে রাষ্ট্র দখল নেওয়ার চেষ্টা করলো, তারা কিন্তু নিজেরা এখন কোটার জন্ম দিচ্ছে। এই যে আপনার বলে যে যারা যারা শহীদ হয়েছে এই অভ্যুত্থানে, আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের উপর আমি অত্যন্ত সম্মান জ্ঞাপন করি। কিন্তু তার মানে এই না আমি তাকে কোটা দিব, আমি তাকে একটা থোক বরাদ্দ দিব, বাট কোটা দিব না। কোটার নামই আর থাকা উচিত না। কোনো নারী কিন্তু এই কোটা বিরোধীর মধ্যে কোনো নারী কিন্তু বলে নাই তার 10% কোটা থাকতেই হবে। আপনি খেয়াল করেন, ওইখানে কিন্তু নারীদের এখানে স্যালুট করা উচিত। কোনো নারী কিন্তু রাস্তায় নামে নাই, এখন পর্যন্ত বলে নাই।
তো আমরা তো নিজেদের সাবালিকা মনে করি, আমরা তো এখন নাবালিকা হিসেবে, আমরা পিছনে পড়ে থাকা মানুষ হিসেবে, অবলা হিসেবে আর আমরা ট্রিট হতে চাই না, শুনতেও চাই না। তো সেইখানে তারা এইভাবে বলে জুলাই সনদ একবার থ্রো করে সরকার কি এনসিপি সরকারের কাছে, তখন তারা এনসিপি হয় না, বৈষম্য বিরোধী সরকারের কাছে, সরকার থ্রো করে আমি কিছুই জানি না। তারপরে যখন তারা আবার ঘোষণা দিতে যায়, তারপর আবার সরকার বলে আমি জানুয়ারি মাস সময় দিন, জানুয়ারি মাসে থেকে ঘোষণা দিবে, জানুয়ারিতে আবার লম্বা সময় নিয়ে এখন কিন্তু জুন মাস চলছে। জি, তো এই যে জুলাইয়ে গিয়ে চূড়ান্ত হবে, জুলাইয়ে গিয়ে চূড়ান্ত হবে। তারপরেও আমি আজকে আইন উপদেষ্টার কথা শুনলাম, একটা ইউটিউবে তার বক্তৃতা শুনলাম, উনি বললেন যে আসলে এর ভিতরে কি কি আছে আমি নিজেও জানি না। তো উনি যদি নিজেও না জানেন তাহলে আসলে কি হচ্ছে? এগুলা কি সময় ক্ষেপণ করা না? জি, এগুলা কি মানে একটা অভ্যুত্থানটাকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে না? আজকে আপনি দেখেন এখন পর্যন্ত যারা আহত, যারা দুই চোখে দেখে না তাদের জন্য কিছু করা হয় নাই, যারা আপনার মারা গেছে তাদের জন্য কিছু করা হয় নাই, যারা আপনার হাত হারিয়েছে তাদের জন্য কিছু করা হয় নাই, যারা এখনো হাসপাতালে ভুগছে না সবার তাদের জন্য জন্য করা কিছু হয় হয় না, নাই। কিছু মানুষের জন্য তো করা হচ্ছে। ওটাকে করা বলে না, ওটাকে যত না করা তার চেয়ে বেশি অ্যানাউন্সমেন্ট করা। আপনি কিন্তু শেষ করে দিন না। হ্যাঁ, তো এই যে ওটাকে করা বলে না, তো সেই জায়গায় আজকে ওই জায়গায় ওরা কিন্তু নাই, ওরা এখন লুটপাটে ব্যস্ত আর এই আপনার তাত্ত্বিক ভাবে এই কথাগুলো বলায় ব্যস্ত। কিছু কথা বলতে গেলেই বলে যে তাদেরকে অপমান করা হবে। তাদের জন্য আপনার আবার কোটার দরকার কি? আপনি দিয়ে দেন না 10টা পরিবারকে, 2000 পরিবারের যদি আসলে মারা গেছে, আপনি তো এখনো দেখাইতেই পারছেন না কতজন মারা গেছে। আপনি তাদের একদম সুশৃঙ্খলভাবে লিস্ট করে আনেন, এনে আপনি দিয়ে দেন না। বাংলাদেশের লক্ষ লক্ষ চাকরি নাই, চাকরি নিয়ে কোনো কথা নাই সরকার। 3.5 লাখ সরকারি জায়গাতেই একবারে দিয়ে দেন না, বলেন যে আমি দিয়ে দিলাম, এখানে একটা চাকরি দিয়ে দিলাম ওই পরিবারে, কিন্তু এখানে কোটা বলা যাবে না। কোটা বলা গেলেই সমস্যা, আবার এই কোটা নিয়ে আবার সমস্যা হবে। আপনাকে ধন্যবাদ, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। কামাল ভাই, আপনার কাছে সর্বশেষ আসতে চাই যে আপনি তো অপটিমিস্টিক না হওয়ার কথা বললেন, কিন্তু দিন শেষে রাষ্ট্র তো পরিচালনা করতে হবে, এই অবস্থায় আসলে ভবিষ্যৎ কি? শুনেন, আপনি ইউ আর বিটিং অ্যারাউন্ড দি বুশ, ওই ঝোপের এদিক সেদিক বাড়াবার, যেখানে হীরকখণ্ডটা আছে ওইখানে আর বাড়ি দিচ্ছেন না, ঝোপের এখানে বাড়ি দিচ্ছেন, ওখানে বাড়ি দিচ্ছেন। প্রিন্সিপাল কন্ট্রাডিকশনটা কি এখন দেশের, সেইটা তো আলোচনা করা উচিত। এই দেশের এখন প্রিন্সিপাল কন্ট্রাডিকশনটা হচ্ছে আর্মি ভার্সেস এনসিপি। এটা আপনি বুঝেন কি না? দেখেন, সার্জিস আলম 2টা পোস্ট দিয়েছেন রংপুরের ঘটনার পরে। একটা পোস্টে উনি লিখছেন যে এই যে জিএম কাদেরের ঘটনায় যে মোটরসাইকেল পোড়ানো হয়েছে ইত্যাদি, এইটাতে আর্মি এসে এইটা আর্মি আধিক্যতা দেখাইছে, শব্দটা খেয়াল রাখেন। আর একটা পোস্টে উনি বলতেছেন এখনো পর্যন্ত আর্মির প্রতি আমাদের সম্মান আছে, এখনো পর্যন্ত। মানে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারিও বলেছেন, আর্মিকে আহ্বান জানিয়েছেন যেন নগর ভবনকে দখল করতে না পারে, সন্ত্রাস করতে না পারে, সেই দিকে খেয়াল রাখার জন্য। আপনাকে ধন্যবাদ, আমরা আরেকদিন আপনার কথা শুনবো, আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।